হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগের ভিডিওতে আমরা 281 পৃষ্ঠার 1 2 3 যে শর্ট কোশ্চেনগুলো ছিল সে অঙ্কগুলো আমরা কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা 281 পৃষ্ঠার যে 4 দাগের যে শর্ট কোশ্চেনগুলো অর্থাৎ যেগুলো যে অঙ্কগুলো প্রত্যেকটির মান 2 নাম্বার করে সে অঙ্কগুলো কমপ্লিট করব। আচ্ছা, এবার দেখো শোনো, যেটা বলতে চাচ্ছি যে অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় তোমরা ম্যাক্সিমাম অঙ্ক করার থেকে যতটা পারো বুঝে বুঝে অঙ্ক করার চেষ্টা করো। যে আমি একসাথে 10টা পেজ করলাম, 15টা পেজ করলাম, এরকম না। আমি আজকে 2টো পেজ করবো, কিন্তু 2টো পেজ জন্য একদম ঠান্ডা মাথায় ভালো করে বুঝে বুঝে অঙ্কগুলো কমপ্লিট করি। ওকে, কারণ দেখো 2টো পেজ তুমি যদি ভালো করে করতে পারো তাহলে দেখবে যে পরের আরো 5টা পেজ তুমি নিজে নিজে ভালো করে করতে পারবে। ওকে, তারপর তোমরা ভিডিওগুলো দেখো, নিজেরা আগে ফার্স্ট ট্রাই করো, যদি না পারো তারপরে ভিডিওগুলো দেখো। ওকে, এরপর দেখো, আর ধরো কমপ্লিট করলে পারলে তারপর কি করতে পারো, হয়তো তোমরা এই ভিডিওগুলো দেখে নিজের অঙ্কগুলো মিলিয়ে দিতে পারো যে ঠিক আছে কিনা, বা কোথাও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা। ক্লিয়ার? দেখো এবার আমরা এখন শুরু করবি 4-এর 1 দাগ, 281 পৃষ্ঠা 4-এর 1 দাগ। দেখো কি বলছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করো। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু রিপিটেডলি পেজ টু পেজ আসছে, অর্থাৎ বোঝা যায় যে কোন অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? দেখো 4-এর 1, ধরি অমলবাবুর মূলধন পি সমান 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 পি টাকা। ক্লিয়ার? দেখো এখানে বলছে সুদের হার 4% থেকে 3.3/4% হয়েছে, তার মানে কি সুদের হার কমেছে। যেটা কমেছে আমরা সেইটুকু লিখবো। দেখো সুদের হার কত? 4 মাইনাস 3.3/4 পুরোটা পার্সেন্টেজ, এটা হচ্ছে আর। কত হচ্ছে? 4 মাইনাস 3 12 3 15/4%। ক্যালকুলেট করলে কত হয়? 16 মাইনাস 15/4 না পার্সেন্ট, মানে কত? 1/4%। এটা কি সুদের হার পেলাম। সময়টা দেখো বলেছে কি বার্ষিক কম হয়েছে, তার মানে কি সময় টি সমান সমান কত? 1 বছর। দেখো 1/4% সুদের হার কম হওয়ার জন্য অমলবাবু সুদ কয় টাকা কম পাচ্ছে? 60 টাকা। তাহলে 1/4% সুদের যে ইন্টারেস্ট সেটা কত? 60 টাকা। তাহলে লিখতে পারি সুদ সমান কত? 60 টাকা। তাহলে বা পি ইনটু টিটা কত? 1 ইনটু আরটা কত? 1/4 ইনটু বাই 100 সমান কত? 60। তাহলে এখান থেকে দেখো তো p/400 সমান কত? 60 না? তাহলে p সমান কত হবে? 60 ইনটু 400, তার মানে কত? 24,000 টাকা। তাহলে অমলবাবুর মূলধন কত? 24,000 টাকা। বোঝা গেল? আচ্ছা, এক মিনিট এই ভিডিওটা চলছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার 4-এর 2 দাগ। দেখো 4-এর 2 দাগ কি বলছে, যে জয়ন্ত, অজিত ও কুণাল মোট 15,000 টাকার একটি অংশীদারি ব্যবসা শুরু করেন। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসা নিয়োজিত করেছিল? দেখো এই অঙ্কটাও কিন্তু রিপিটেড অঙ্ক। আগে কি করবো, দেখো এদের লাভ কত কত হয়েছে বলে দিয়েছে, টোটাল মূলধন বলে দিয়েছে। শেষে কি এদের কার এটা জয়ন্ত কত টাকা মূলধন দিয়েছিল বা কতটা সে ইনভেস্ট করেছিল। আমি কি করব, দেখো এদের মূলধনের অনুপাত চাই। তো মূলধনের অনুপাত বের করতে গেলে আমরা লাভের অনুপাত থেকে মূলধনের অনুপাত বের করতে পারি, কারণ কি মূলধনের অনুপাত আর কি লাভের অনুপাত কি হয়? সমান হয়। তাহলে দেখো একবার লিখছি, কে কে আছে?
জয়ন্ত, অজিত ও কুণালের, হ্যাঁ, কুণালের মূলধনের অনুপাত কত? 800:1000:1200, তাই তো? হ্যাঁ, কাটাকাটি করো। দেখো 8:10 কত? 12 না? ছোট করলে কত হবে? 4:5:6। ক্লিয়ার? দেখো মোট মূলধন কত? 15,000 টাকা না? শেষ একটা জয়ন্তর মূলধন, তাহলে দেখো জয়ন্তর মূলধন কত? 15,000 ইন্টু জয়ন্তরটা কত? 4 বাই টোটালটা দেওয়া আছে, তাহলে টোটালটা 4 + 9 = 15। তাহলে কাটাকাটি করলে দেখবো 15 কাটে 1000 হবে, তাহলে কত? 4000 টাকা। বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, এটা মুছে দিই। দেখো 4-এর 3 দাগ, 4-এর 3 দাগ অঙ্ক কি বলছে যে √15 + √3, √15 + √3, আর একটা কত আছে? √10 + √8। এদের মধ্যে কোনটি বড়? দেখো যদি 1 নম্বরে আসে, যদি 1 নম্বরের জন্য আসে, তাহলে কি করবা? এই দুটো গুণ করে যেটা হবে, দেখো √45 হবে, এটা কত হবে? √80। যদি 1 নম্বরের জন্য কোশ্চেন আসে, তাহলে দেখো যে কোনটার গুণফল বড় সেইটা বড় হবে। ক্লিয়ার? কিন্তু আমাদের এখানে কি 2 নম্বরের জন্য এসেছে, তাহলে একটু লিখে করতে হবে। দেখো আমি করছি এর বর্গ নির্ণয় করছি, √15 + √3 তার স্কয়ার। অনেক কি করবে, এর পরে সমান সমান দিয়ে এটা লিখবে, এটা কিন্তু ভুল। কারণ দেখো এটা সমান সমান কিন্তু এটা না, এটা আলাদা জিনিস। তাহলে কত আছে? √15 তার স্কয়ার প্লাস 2 * √15 * √3 + √3 তার স্কয়ার না? ক্যালকুলেট করলে কত হয়? 15 + 2√45 + 3। দেখো এটা যোগ করলে কত হয়? 18 + 2√45। ক্লিয়ার? আচ্ছা, এটারও তাই করছি। দেখো √10 + √8 তার স্কয়ার, এটা মানে কত হয়? √10 তার স্কয়ার প্লাস 2 * √10 * √8 প্লাস √8 তার স্কয়ার। ক্লিয়ার? দেখো এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে? √10 + 2 * √8 80 প্লাস 8 যোগ করলে কত হয়? 18 প্লাস 2√18। দেখো আমি যখন কম্পেয়ার করব যে বড়টা বড় না কোনটা ছোট, এখানে 18 আছে, এখানে 18 আছে, তাহলে তো এটাতে কম্পেয়ার করতে পারবো না। এখানে 2 আছে, এখানে 2 আছে, এটাকে কম্পেয়ার হবে না। এটা 45 আছে, এটা কত আছে? 80 আছে, তাহলে বড় কোনটা হবে? এটা হবে। তাহলে অতএব √15 এইভাবে আগে লিখে রাখবা, √80 গ্রেটার দ্যান √45, অতএব √10 + √8 গ্রেটার দ্যান √15 + √3। বোঝা গেল? হ্যাঁ, যদি এটা প্লাস থাকে তখনই কিন্তু এই সূত্র চলবে। 1 নম্বরের জন্য কি বললাম? যদি এর মাঝখানে মাঝখানে প্লাস থাকে, তাহলে এদের গুণফল যেটা বড় সেটা বড়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মুছে দিই।
এবার আসছে আমরা 4-এর 4 দাগে। কি বলছে যে a/2 সমান সমান b/3 সমান সমান c/4 সমান সমান 2a minus 3b plus 4c by p হলে p এর মান কত? দেখো আমি এইটাকে সবকটা সমান সমান k নিলাম। এটা মানে কি a/2 সমান সমান k। তাহলে দেখো তো a/2 সমান সমান যদি k হয়, এখানে লিখে রাখবা k not equals to 0, k এর মান আমরা 0 নিতে পারবো না। a সমান কত আসছে 2k না, তাহলে a সমান কত যায় 2k। সিমিলারলি b সমান কত হবে 3k, c সমান কত হবে 4k, আর এই পুরোটা সমান সমান তো k, তাহলে কি হলো 2a 3b 4c সমান কত হবে pk। বোঝা গেল? এবার এটাকে কি করব, a b c এর মানটা বসাই দেব। 2 ইনটু এটা কত আছে 2k, তার মানে a ইনটু 2k 3 ইনটু 3k 4 ইনটু 4k সমান কত pk। বোঝা গেল? তাও কত হচ্ছে 4k minus 9k plus 16k equals to কত pk। তাহলে ক্যালকুলেট করলে কত হয় 16 20 থেকে 11k equals to pk। তাহলে দেখো তো k কে কেটে যায়, তাহলে মানে p equals to কত 11। এটা আমাদের রিকোয়ার্ড आंसर না? বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর করব আমরা 4-এর 5 দাগ। 4-এর 5 দাগ কি বলছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব 13 সেমি হলে বৃত্তটি সরল সাধারণ স্পর্শক। দেখো এর একদম ডাইরেক্ট সূত্র আছে। ডাইরেক্ট সূত্র কি, কিন্তু আমরা একটা ছবিটাকে তোমাকে বুঝাই। এ একটা আর ধরো এ আরেকটা, এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার, সেন্টার দুটোর মধ্যে দূরত্ব বলেছে 13 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ 13 সেন্টিমিটার। আর ধরো এখান থেকে এই 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 ক্লিয়ার? এটা বলেছে 8 সেন্টিমিটার, এটা বলেছে 3 সেন্টিমিটার। আমাদের শেষে কি এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি। এই এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো সরল সাধারণ স্পর্শক। আচ্ছা আমি এই ব্যাসার্ধটাকে যদি নাম দেই r1 মানে 8, এর ব্যাসার্ধ r2 মানে 3, ক্লিয়ার? আর এই দূরত্বটাকে নাম দিলাম d মানে 13। দেখো সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক ফর্মুলা কি হয় √d স্কয়ার মাইনাস d স্কয়ার, হ্যাঁ d স্কয়ার মাইনাস r1 মাইনাস r2 তার হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে কত d টা কত 13 স্কয়ার মাইনাস 8 মাইনাস 3 তার স্কয়ার না। দেখো 169 মাইনাস 5 না, 5 এর কত 25, তাহলে কত রুট বা 144 মানে কত 12 সেন্টিমিটার। তাহলে সরল সাধারণ স্পর্শক কত হবে 12 সেন্টিমিটার। এ দেখো এর সঙ্গে দেখো স্মার্ট স্টাডি কি, এর সাথে আমি তির্যক স্পর্শক কি বের করতে, দেখো তির্যক স্পর্শক, হ্যাঁ নির্ণয় সূত্র কি √d স্কয়ার মাইনাস r1 প্লাস r2 তার হোল স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেল? এটা করলে যেটা আসবে সেটা কি হবে তির্যক সাধারণ স্পর্শক। ক্লিয়ার? আচ্ছা মুছে দিই। এরপরে আমরা আসবো
4/6 দাগ। কি বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ও ডিসি বাহুকে বর্ধিত করে পৃথক মিলিত হয়। দেখো যখনই বর্ধিত করে মিলিত হবে দুটো তখনই এইভাবে ছবিটা আঁকবা, এইটাকে একটু বড় আঁকবা, এই একটা আর এই আরেকটা। ক্লিয়ার? কোনটাকে বাড়িয়েছে বলছে, দেখো এ বি কে বাড়িয়েছে, তাহলে এ বি, এটা সি, এটা ডি। এ বি কে বর্ধিত করা হয়েছে, সি ডি কে বর্ধিত করা হয়েছে। আচ্ছা এই একটা টিপে দিলাম। পি বিন্দু কে মিলিত হয়েছে, বর্ধিত করা কি বিন্দু মিলিত হয়েছে। আচ্ছা মিলিত হয় এডি ও বিসি কে বর্ধিত করা হয়, এডি ও বিসি কে বর্ধিত করা হয়েছে। আচ্ছা ছবিটা আরো দুটো হয়ে রাখতে বলেছে, তাহলে আর একটু দিচ্ছি আর কি। হ্যাঁ দেখো এই একটা মিলিত হয়েছে, এটা ধরো পি বিন্দু গিয়ে মিলিত হয়েছে, আর এখান থেকে এটা, এখান থেকে এটা গিয়ে ধর এই গিয়ে মিলিত হয়েছে। নাম দিলাম এ বি, এটা সি, এটা ডি। ক্লিয়ার? আচ্ছা এ বি ও ডিসি কে বর্ধিত করা পি বিন্দু এবং এডি এবং বিসি কে বর্ধিত করায় তারা এই মিলিত হয়েছে কিউ বিন্দু থেকে মিলিত হয়েছে। আচ্ছা অ্যাঙ্গেল এডিসি এই অ্যাঙ্গেলটু বলেছে 85 ডিগ্রি। আচ্ছা এটা 85 ডিগ্রি। বিপিসি এইটা বলে দিয়েছে আমাদেরকে 40 ডিগ্রি। আচ্ছা হলে বিএডি ও সিকিউডি, বিএডি এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, আর আমাদের সিকিউডি এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। বোঝা গেল? দেখো এবার আমরা কিভাবে বের করি। একটা সাধারণ ত্রিভুজ, দেখো এপিডি একটা ত্রিভুজ না, দেখো এপিডি ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল বিএ বা পিএ, আমি লিখে দিই বিএডি সমান কি অ্যাঙ্গেল বিএডি সমান হচ্ছে পিএডি সমান কত 180 ডিগ্রি মাইনাস কত, দেখো এটা 180 ডিগ্রি মাইনাস কত হবে 85 ডিগ্রি, 85 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 125 ডিগ্রি, মাইনাস করলে কত হয় 55 ডিগ্রি না। ক্লিয়ার? তাহলে আমাদের বিএডি অ্যাঙ্গেলটা পেয়ে গেছি, এটা কত পেলাম 55 ডিগ্রি। ওকে এবার আমাদের বের করতে বলেছে কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। দেখো এটা যদি 55 ডিগ্রি বলো তো অ্যাঙ্গেলটা কত হয়, অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার তাহলে দেখো 8 এর অপোজিট বাহু তো এটা, তাহলে এটা 55 ডিগ্রি। আবার দেখো এর অপোজিট কোনটা, এটা না 85 ডিগ্রি। বোঝা গেল? তাহলে বলো আচ্ছা আমরা কোনটা চাইছি জানো, আমরা বের করতে চাই এটা। আচ্ছা এটাকে যদি বর্ধিত করি তাহলে এর উল্টো সাইডে এটা, তো এটা তোমাকে বুঝাতে পারছি। ওকে এই অ্যাঙ্গেলটা কত বলো, অ্যাঙ্গেল কিউবিএ ইকুয়ালস টু, দেখো এটা কত, এটা তো 55 ডিগ্রি আর এটা 40 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 55 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মানে 95 ডিগ্রি না। এবার দেখো এইটা তুমি জানো 95 ডিগ্রি, এই ট্রায়াঙ্গেলটা এ বি কিউ এর এটা 95 ডিগ্রি ওটা 55 ডিগ্রি, এটা কত, তাহলে অতএব অ্যাঙ্গেল নাম দেব কি বিকিউডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি। ক্লিয়ার? কত হবে বলো 180 ডিগ্রি, দেখো 150 ডিগ্রি মানে কত 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই অ্যাঙ্গেলটা কত পেলাম 30 ডিগ্রি পেলাম, অ্যাঙ্গেলটা কত পেলাম 55 ডিগ্রি পেলাম। বুঝতে পেরেছো?
খুব ইজি অঙ্ক, জাস্ট একটু লজিক্যালি করলে হচ্ছে। এবার আসছে আমরা দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যখন এত, আচ্ছা খেয়াল করো 8 4 এবার হচ্ছে 7 দাগ, বোঝা গেল 4 7 দাগ। কি বলছে দেখো, দুটি সদৃশ ত্রিভুজ, খেয়াল করো, ধরো এ একটা সদৃশ ত্রিভুজ, একটা ত্রিভুজ, আর এর সদৃশ ত্রিভুজ হচ্ছে এটা, ক্লিয়ার? এটার নাম দিলাম এ বি সি, এটার নাম দিলাম পি কিউ ডি, স্যার পি কিউ আর। এনি প্রবলেম? ধরো এর সাথে এ অনুরূপ, এর সাথে এ অনুরূপ, আর এর সাথে এ অনুরূপ। দেখো কি বলেছে, দেখো দুটি ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য। খেয়াল করো, দেখো ত্রিভুজ এবিসি এর বাহু বাই ত্রিভুজ পিকিউআর এর অনুরূপ বাহু সমান কি হয়? ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ পিকিউআর এর পরিসীমা। এটাই তো সূত্র, বোঝা গেল? যেহেতু ত্রিভুজ দুটো কি সদৃশ্য, তাহলে অতএব দেখো ত্রিভুজ এবিসি এর যে কোনো একটা বাহু নাও ধরো এবি, আর এর একটা বাহু নাও ধরো পিকিউ। আমি এবি, ধরো এবিটা কত জানি, এটা ধরো 9, এটা আমি জানি না। আচ্ছা এটা কত বলেছে পরিসীমা 20, এটা কত বলেছে 16। তা এবিটাকে আমি বলেছি কত 9, আর পিকিউটা আমি জানি না, বের করব। সমান সমান এটা কত কাটাকাটি করলে 5/4 না? তাহলে দেখো তো পিকিউ সমান কত হচ্ছে, পিকিউ সমান সমান 4 নং 36/5 মানে কত 7.2 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? ভেরি ইজি অঙ্ক, ক্লিয়ার? আচ্ছা এরপরে আসছি আমরা 4 এর 8 দাগ। দেখো 4 এর 8 দাগ কি বলছে। 4 এর 8 দাগ অঙ্কে যে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার y, শীর্ষবিন্দু z ও কর্ণের দৈর্ঘ্য p হলে x - y + z + p এর মান কত? তাহলে দেখো আয়তঘনের প্রথমে কি বলেছে, তল সংখ্যা। তল সংখ্যা দেখো, তল সংখ্যা কত হয় x, x মানে কত বলেছে, দেখো একটা আয়তঘন মানে কি, একটা ইট, এর কয়টা তল হয়? 6টা তল, তাহলে x টা কত 6। ধার সংখ্যা, ধার সংখ্যা কটা হয় দেখো, টোটাল ধার সংখ্যা ধর এর একটা আয়তঘন বিয়োগ একটা ধার, দুটো ধার, তিনটে ধার, চারটে ধার, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, কটা 12টা। তাহলে এটা y সমান কত 12। আচ্ছা কি বলছে, শীর্ষবিন্দুর সংখ্যা, শীর্ষবিন্দু z মানে কত হয় খেয়াল করো তো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা না, তাহলে কত 8টি। আচ্ছা আর কি বলেছে, কর্ণ, তাহলে তখন কয়টা কর্ণ হয়, p সমান কত হয় 4টি। আমাদের কাছে চাইছে কি x x - y + z + p এর মান, তাই তো? यस, এবার মানলো বসাও, x টা কত 6 মাইনাস কত 12 প্লাস z কত 8 প্লাস 4, এ কত 4 সমান কত হচ্ছে 6 না? এটা আমাদের রিকোয়ার্ড आंसर। আসছে আমরা 4 এর 9 দাগ। কি বলছে দেখো 4 এর 9 দাগে,
যে একটি নিরেট লম্বিতাকার শঙ্কু একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান হলে দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। গোলকটির ব্যাসের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। দেখো লম্বিতাকার শঙ্কু আর নিরেট গোলক, আমি এসে লিখছি শঙ্কু আর এটা হচ্ছে গোলক। কেমন গোলক? নিরেট গোলক। এর ব্যাসার্ধ আমি নিলাম আর, তাহলে এর ব্যাসার্ধ কত হবে? দেখো বলেছে না সমান, বৃহত্তকার শঙ্কু ও নিরেট গোলকের ব্যাসার্ধ সমান, তাহলে এটা যে আর এটা কত? আর। বোঝা গেল? তারপর কি বলেছে? গোলকটির ব্যাসের দৈর্ঘ্য আচ্ছা আয়তন সমান, তাহলে এর উচ্চতা, এর তো উচ্চতা দরকার হয়, উচ্চতা আমি ধরলাম h। এর আয়তন কত? এর আয়তন 1/3 পাই আর স্কয়ার h না? আর গোলকের আয়তন কত? এর আয়তন 4/3 পাই আর কিউব না? বোঝা গেল? কি বলেছে? এটা কি সমান, তাহলে দেখো 1/3 পাই আর স্কয়ার h সমান সমান 4/3 পাই আর কিউব না? এটা হচ্ছে শর্তানুসারে। হ্যাঁ, কত হচ্ছে দেখো, 1/3 কেটে গেল, পাই আর স্কয়ার কেটে গেল, কত? এখান থেকে h থাকে, এখান থেকে পাই আর স্কয়ার কেটে গেল, 4 ইনটু r থাকে না? শেষে কি গোলকটির ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতা। দেখো এখান থেকে h/2r সমান 2 থাকে না? যদি উল্টা লেখো তাহলে 2r/h সমান কত? 1/2 না? দেখো তো ব্যাস ইস টু উচ্চতা সমান কত হবে? 1:2। বুঝতে পেরেছো কেন আমি 2r নিলাম? কারণ আমাদের ব্যাসের সাথে অনুপাত চেয়েছে, ব্যাসার্ধের সাথে কিন্তু নয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসছে আমাদের 10 দাগ। এটা মুছে দিই। দেখো অঙ্কগুলো করার সময় সবসময় অঙ্কটা করার পরে একবার অঙ্কটা দরকার পড়বে। কেন? তোমরা কি করবে, এখান থেকে h/r বের করে চলে আসবে, ওতে তোমাদের কি হবে? 2 নম্বরে অঙ্কে 1 নম্বর কেটে দেবে, কিন্তু তোমার পরিশ্রম তো সেম হয়ে গেছে না? জাস্ট একটা লাইনের জন্য তোমরা কম মার্ক পেয়ে যাবে। ওই জন্য কি অঙ্কটা ভালো করে আগে পড়বে, তারপরে অ্যাটেম্প্ট করবে। এবার দেখো আসছি আমরা 4 এর 10 দাগ। মোস্ট রিপিটেড অঙ্ক এটা। বলতে থাকো 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত? দেখো সর্বনিম্ন মান বের করতে কি করতে হয়? প্রথমে এটাকে বড় করে সাজানোর চেষ্টা করি। এটা কত? 3 tan থিটা তার স্কয়ার প্লাস 2 cot থিটা তার স্কয়ার সমান সমান, এটাকে তুমি যদি দেখো এটা a স্কয়ার, এটা b স্কয়ার, এটাকে তুমি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3 tan থিটা ইনটু 2 cot থিটা আকারে লিখতে পারবো। তাহলে কত হচ্ছে? 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার স্কয়ার প্লাস 3 দুগুণে 6, এটা 3 কিন্তু, হ্যাঁ 3 দুগুণে 6 6 দুগুণে 12 tan থিটা ইনটু cot থিটা না? এই tan থিটা ইনটু cot থিটা কত হয়? এর ভ্যালু 1 না? তাহলে এটাকে আমরা আর লিখব না। এবার দেখো আমাদের কাছে কি সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। তোমরা বলো কোন একটা বর্গ রাশির সর্বনিম্ন মান কত হতে পারে? 0। 0 হতে তো ছোট হতে পারে না, কারণ কোন বর্গ রাশির মান কখনো আমরা নেগেটিভ পাই না। তাহলে দেখো এইটুকু যদি 0 হয়ে যায় তাহলে কত হয়? 12। তাহলে সর্বনিম্ন মান কত? 12। বোঝা গেল? এবার আসছি আমরা 4 এর 11 দাগ। আচ্ছা 4 এর 11 দাগ কি বলছে? দেখ প্রমাণ করো যে 1 ডিগ্রি গ্রেটার দ্যান 1 রেডিয়ান। তো দেখো আমাদের দেখাতে হবে কি 1 ডিগ্রি গ্রেটার দ্যান 1 রেডিয়ান।
এটা কিভাবে দেখাতে পারি? দেখো আমরা জানি কি পাই রেডিয়ান সমান কত 180 ডিগ্রি না, তাহলে 1 রেডিয়ান সমান কত হবে 180 ডিগ্রি বাই পাই না, তাহলে 180 ডিগ্রি বাই 22, 7টা উপরে 7 চলে যায়, এটা ক্যালকুলেট করলে নিয়ার অ্যাবাউট আসে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। ক্লিয়ার? এটার ছোট করলে সিম্পলিফাই করলে তাহলে 1 রেডিয়ান, তাহলে দেখো তো 1 রেডিয়ান তো 57 ডিগ্রি মানে কত, মানে বড় না? তাহলে এখান থেকে লিখতে পারি অতএব 1 রেডিয়ান গ্রেটার দ্যান 1 ডিগ্রি। বোঝা গেল? ভেরি ইজি। আচ্ছা, এরপরে করব আমরা 4 এর 12 দাগ। দেখো 4 এর 12 দাগ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা নতুন চ্যানেলে এসেছো, ভিডিওগুলো দেখার পরে যদি মনে করো যে হ্যাঁ আমাদের সমস্যাগুলো সলভ হচ্ছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের কাছে, আর মন চাইলে ডিসলাইক করো। কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও। ক্লিয়ার? তোমাদের রিঅ্যাকশন আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো তাহলে আমরা করি 4 এর 12 দাগ। দেখো কি বলছে 4 এর 12 দাগে, uy সমান সমান xi minus 25 by 10 আর সামেশন অফ fi uy সমান সমান কত দেওয়া আছে 20, সামেশন অফ fi সমান কত দেওয়া আছে 100, চাইছি কি x বার। দেখো এখান থেকে এই লাইন থেকে a সমান সমান কত হয় 25 না, এইখানে যেটা থাকে সেটা হয় a, আর h টা কত হয় 10 না। তাও আমাদের x বারের ফর্মুলা কি a প্লাস সামেশন অফ fi uy বাই সামেশন অফ fi ইনটু কত h, জাস্ট মানগুলো বসাই দাও। কত হচ্ছে এটা 25 প্লাস 5 এটা কত 20 বাই কত 100 ইনটু এটা কত 10 না, দেখো তো 25 প্লাস এটা তাহলে কত 2 থাকে না, তাহলে কত হচ্ছে 27। বোঝা গেল? তাহলে আমাদের 281 পৃষ্ঠার যে 4 দাগে যে শর্ট পোরশন অঙ্কগুলো আছে আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। ওকে, টাটা।